আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যারা তাণ্ডব করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের যে দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে, তারপরও তারা থামছে না। তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, যা খুব দুঃখজনক। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীবাসীর যানজটের কষ্ট দূর করতে আধুনিক প্রযুক্তির মেট্রো রেল চালু করে সরকার। দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানো স্মার্ট সেই পরিবহন ব্যবস্থাও দুর্বৃত্তদের হামলা থেকে রেহাই পায়নি। মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ দেখতে মিরপুর 10 নম্বর স্টেশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতচিহ্ন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পুরো স্টেশন ঘুরে দেখে সরকার প্রধান বলেন, মেট্রো রেলের ধ্বংস মেনে নেওয়া ভীষণ কষ্টের। বাংলাদেশের কেউ দেশের সম্পদ এভাবে নষ্ট করতে পারে তা কল্পনা করা যায় না। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কতদিনের ঠিক হবে আমি জানি না। তো আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে সেই সহিংসতাকারীদের বিচারের ভার দেশবাসীর উপর দিলেন সরকার প্রধান। 2008 পর্যন্ত এদেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন। আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে কেন? আমার প্রশ্ন সেটাই, যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, তবে বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। প্রধানমন্ত্রী বলেন, কোটা নিয়ে দাবি পূরণ করার পরও তারা থামছে না। তাদের সিদ্ধান্তহীনতার কারণেই সহিংসতাকারীরা সুযোগ পাচ্ছে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা, এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। মেট্রো রেল কবে চালু হবে, ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ঠিক করতে কতদিন সময় লাগবে তা এখনই নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। কারফিউর মধ্যে দ্বিতীয় দিনের মতো খুলেছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ব্যস্ততা বেড়েছে নগরবাসীর। আজও অফিস কার্যক্রম বেলা 11টায় শুরু হয়ে চলবে দুপুর 3টা পর্যন্ত। রাজধানীতে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সড়কে বাড়তি চাপ। পথে নেমে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। সাদিয়া কানিসকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হওয়া রাজধানী ফিরছে স্বরূপে। সাধারণ ছুটির পর বুধবার থেকে চলছে অফিস, আদালত আর ব্যবসায়িক কার্যক্রম, ফলে আবারও চিরচেনা রূপে তিলোত্তমা রাজধানী। ভিতরের রাস্তাগুলোতে দেখা যাচ্ছে যে রিক্সা চলতেছে, বাট বাইরে আসলে বাস ওইভাবে অ্যাভেলেবল না। অফিস 9:30 11টা থেকে বাইরে এসে 9:30টায়, রোডে কোনো গাড়ি পাই না, আইতে আইছি। 11টার মধ্যে আমাদের অফিস করতে আসতে হয়। এই সীমিত সময়ের মধ্যে গণপরিবহনে সংকলন হয় না, অনেক যাত্রীরই কষ্ট হয়। অফিস, আদালত সহ আর্থিক প্রতিষ্ঠান চালু হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় যানবাহনের চাপ। গণপরিবহন কম চলায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কারফিউ শিথিল হলেও গুরুত্বপূর্ণ স্থাপনায় টহলে আছে সেনাবাহিনী। আমরা সুন্দর পরিবেশ চাই, জনমনে স্বস্তি ফিরে আসুক, এটা চাই। গণপরিবহন একটু সমস্যা, তারপর যেতে তো হবে। একটু ভয় কাজ করতেছে, স্বাভাবিক, এটা তো সবার মধ্যেই করতেছে। এদিকে বুধবার থেকে শুরু হওয়া আর্থিক লেনদেনে কিছুটা চাপ ব্যাংক ও এটিএম বুথগুলোতে। এখানে আসছি, তা কিছু টাকা উঠাবো, যাবো আরেক ব্যাংকে জমা দিতে। নিজের বিবেক বৈরাগ্য হিসাবে সবাই যেন জীবনযাপন করার চেষ্টা করি আমরা, এবং অচিরেই যেন আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি। গতকালকে হেঁটে আসছিলাম, আজকে পাইছি গাড়ি। এই যে 4-5 দিন যাবত মানে আমরা যে অশান্তির ভিতরে ছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ দেখি এখন দেশ মানে আগের মতোই চলতে আছে। কারফিউ শিথিল সময়ে মানুষের চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে আছি,
এটা আসলে আমাদের জন্য একটু মানে খুব কষ্টেরই বলা যায়। যতক্ষণে যাওয়ার কথা ছিল তার থেকে অনেক পরে যেতেছে, মানে গুলশান আপনার হাতিঝিলের রাস্তাটা প্রচুর জ্যাম। একটু তো দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে, প্লাস মেট্রো রেল নাই এখন একটু যানজট হবে, এটা স্বাভাবিক। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, কারফিউ শিথিলের রাজধানীর চিত্র জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সবকিছু খুলে দেওয়ায় রাস্তায় যানজট কেমন দেখছেন জানাবেন। সিনথিয়া, আসলে দিন যতই যাচ্ছে ততই আসলে স্বাভাবিক হয়ে উঠছে রাজধানীবাসীর জনজীবন। কারফিউ আমরা শিথিল হয়েছে এখন থেকে আরও 4 ঘন্টা আগে, অর্থাৎ সকাল 10টা থেকে, এবং বিকেল 5টায় কারফিউ 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। যেহেতু আর মাত্র 3 ঘন্টা বাকি আছে, এখন কিন্তু আর 1 ঘন্টা পরে আবার অফিস বন্ধ হয়ে যাবে। সব মিলিয়ে এখন কিন্তু রাজধানীবাসীর একটি ব্যস্ততা, ঘরে ফিরে যাওয়ার ব্যস্ততা শুরু হয়েছে। আমরা সকাল 10টার আগে থেকেই দেখেছি যে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন গতকাল একটু ভয় উৎকণ্ঠা কাজ করলেও আজকে তেমন একটা উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করছে না। তবে ভোগান্তির অভিযোগ তাদের রয়েছে, বিশেষ করে যেহেতু সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যেই তাদের কাজকর্ম শেষ করে বাসায় ফিরে যেতে হবে, সেজন্য তাদের দৌড়ঝাঁপটা আসলে বেড়ে গেছে। কিন্তু দৌড়ঝাঁপ বেড়ে গেলেও গণপরিবহন সংকট সহ নানা ধরনের সমস্যার কারণে তারা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি, মেট্রো রেল বন্ধ থাকায় আসলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বলে পথচারীরা আমাদেরকে অভিযোগ করেছেন। পাশাপাশি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ রয়েছে। তা সব মিলিয়ে তারা কর্মক্ষেত্রে আসছেন, এবং যেহেতু গত 3 দিন অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার সাধারণ ছুটি ছিল, এবং এই 3 দিন পর গতকাল থেকে অফিস, আদালত সহ ব্যাংক সব কিছু আসলে খুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কর্মব্যস্ততা বেড়েছে। কর্মব্যস্ততা বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের, যেহেতু গণপরিবহন একটি বড় বিষয়, মেট্রো রেল একটি বড় বিষয়, এগুলো আসলে কম থাকায়, গণপরিবহনের সংকট থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। যেহেতু এখন কারফিউ শিথিল চলছে, তারপরেও কিন্তু আমরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বাড়তি উপস্থিতি, বাড়তি সতর্কতা, তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীর গাড়িগুলোও কিন্তু নিয়মিত টহল দিচ্ছে। তা সব মিলিয়ে আসলে কর্মব্যস্ত একটি সময় এখন পার করছে রাজধানীবাসী। যেহেতু বিকেল 3টে পর্যন্ত অফিস আদালত খোলা থাকবে, 3টের পরেই আসলে বাড়ি ফেরার কর্মব্যস্ততা শুরু হবে। এখন সব মিলিয়ে এই ছিল আসলে কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। চট্টগ্রামে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলেছে ব্যাংক সহ অফিস আদালত। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। রাজশাহীতে অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। এসব প্রতিষ্ঠানে ভিড় করছেন গ্রাহকরা। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বরিশালে। অভ্যন্তরীণ রুটের যানবাহনের পাশাপাশি চলাচল করছে দূরপাল্লার যানবাহন। চলছে অফিস আদালতের কার্যক্রম। পঞ্চগড়ে ভোর 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। রংপুর, খুলনা, সিলেট সহ সব জেলায় কারফিউ শিথিল করায় জনজীবনে স্বস্তি ফিরেছে। সেনাবাহিনী মোতায়েন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনমনে স্বস্তি এসেছে বলে জানান স্থানীয় লোকজন। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শনে রংপুর গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের পাশাপাশি জনজীবনে কতটা স্বস্তি ফিরেছে জানাবেন। আমি এখন রয়েছি ঠিক টাউন হলের পাশেই। আমরা দেখেছি যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
এবং পুলিশের আইজিপি মহোদয় উনি রংপুরে এসেছেন এবং রংপুরে তাণ্ডব নাশকতা যে ধরনের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত ক্ষতি হয়েছে সে পরিমাণে আমরা দেখেছি যে রংপুরে যে পরিমাণে তাণ্ডব করেছে বিএনপি জামাতের আসলে যে সহিংসতা ছড়িয়েছে রংপুরে, এতে প্রায় আমরা দেখেছি যে অনেকগুলো, কারণ রংপুরে একটি থানা, একটি ডিবি কার্যালয় এবং রংপুর জেলা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা এবং আসলে ব্যাপক ক্ষতি সাধন করেছে রংপুরে। সেই ধারাবাহিকতায় আজকে রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এবং আইজিপি মহোদয় এসেছেন। তারা আসলে এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন এবং তারা দেখছেন যে আসলে কি পরিমাণে রংপুরে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি দুপুর থেকে আমরা দেখেছি যে এলাকা পরিদর্শন করে এখন রংপুর শিল্পকলা একাডেমিতে উনি এখন সরকারি বেসরকারি কর্মসূচি রয়েছেন, সেখানে তিনি মত বিনিময় করছেন এবং সরকারি কর্মকর্তাদের সাথে বিষয়গুলো জানছেন যে আসলে রংপুরে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আসলে এগুলো নিরূপণের উপায় কি, সেই বিষয়ে তারা কিন্তু এখন মত বিনিময় চলছে। আমরা ইতিমধ্যে দেখেছি রংপুরে আসলে ব্যাপক তাণ্ডবের মাধ্যমে বিএনপি জামাত নাশকতা তৈরি করেছে, এতে আসলে সাধারণ জনমনের অনেকটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতা রংপুরে কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ আপনার চলছে এবং এখন কিন্তু কারফিউ কিন্তু অব্যাহত থাকবে, শুধুমাত্র কিছু সময় স্থিতিশীল রাখা হয়েছে। আমরা পাশাপাশি দেখেছি রংপুরে এখন পর্যন্ত, কারণ সেনাবাহিনী নামার পরে কিন্তু কোনো ধরনের সহিংসতা ঘটনা ঘটেনি, সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, কারণ মাঠে রয়েছে র্যাব, পুলিশ, পাশাপাশি আমরা দেখেছি যে আনসার মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত রংপুরে যে সমস্ত নাশকতা সৃষ্টি হয়েছে সেগুলো আসলে নিরূপণে কাজ করছে প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং যারা এই দুষ্কৃতিকারী অভিযান চালিয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত রংপুরে প্রায় 10টি মামলা হয়েছে এবং আরো 15টি মামলা চলমান রয়েছে। সেই মামলাগুলো আসলে যে কোনো সময় এন্ট্রি হবে এবং আমরা দেখবো যে আসলে আসামিদের ধরার জন্য পুলিশ কিন্তু নিয়মিত অভিযান অব্যাহত চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখন পর্যন্ত রংপুরে আজকে 135 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তা এই ছিল আমার কাছে চিন্তি রংপুরের সর্বশেষ খবর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে পরবর্তী পরিস্থিতি। ধন্যবাদ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নরসিংদীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতকারীরা। পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়, ভেঙে ফেলা হয় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক। এতে পালিয়ে যায় 826 জন আসামি, যদিও এরই মধ্যে অনেক আসামি আত্মসমর্পণ করেছে। সেদিনের ঘটনা তুলে ধরেছেন জেলা প্রতিনিধি নূরে আলম রনি, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। 19 জুলাই বিকেল 5টা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। ঠিক তখনই নরসিংদী জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। সংশ্লিষ্টরা জানান, হামলার সময় লুট করা হয় অস্ত্র। কারাগার ছাড়ে 826 কয়েদি। লকাবে ছিলাম, বাইরে আতঙ্ক দেখতেছি, মারামারি হইতেছে, গেঞ্জাম হইতেছে, ইট পাটকেল মারতেছে। গোলাগুলি ছিল, ইডাল ছিল, ডিল ছিল, ওপরে অনেক মানুষ এটার ভিতরে ঢুকছে, ভাঙ্গা গেট ভাঙ্গা। ভিতরে ঢুকে ফিরাইয়া নিয়ে গেছে, তালা ভাঙছে, আসামিদেরকে ছেড়ে দিয়েছে চলে যাওয়ার জন্য। এবং আমরা এটাও শুনেছি অনেক আসামি যেতে চাই নাই, তাদেরকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু কারাগার নয়, নরসিংদী জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার কথা জানান জেলা প্রশাসক। মাধবদী পৌরসভা, জেলা পরিষদ, পুলিশের হাইওয়ে থানা এবং নরসিংদী কারাগার সহ এক নাগারে একসাথে তারা সেখানে আক্রমণ করেছে এবং আগুন দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের যে সমস্ত অস্ত্র, গোলা বারুদ যেটা আমাদের লুট করে নিয়ে গেছে সেগুলি উদ্ধারের জন্য অভিযান চলছে। অস্ত্রধারী সহ ধরিয়ে দিতে পারেন তাদেরকে বিশেষ পুরস্কার, অস্ত্র উদ্ধার করে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। কিন্তু নিরাপত্তা বাহিনী, পুলিশের বাহিনী, আমরা যারা এগুলি দেখছি, আমরা জানি এরা কতখানি ভয়ঙ্কর। এদেরকে খুব শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সরকারি স্থাপনায় হামলার নেপথ্যে কারা তা জানতে কাজ করছে তদন্ত কমিটি। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগে এরই মধ্যে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকল কারাবন্দীকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো। সায়েদ মাহমুদ, RTV। নরসিংদী কারাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা পরবর্তী পরিস্থিতি জানাবেন সহকর্মী নূরে আলম রনি।
দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা কারাগারটিতে। আপনারা যেমনটা জানেন যে গত 19শে জুলাই এই কারাগারটিতে দুর্বৃত্তরা হামলা করে এই কারাগার থেকে 826 জন আসামিকে তারা বের করে দিয়েছিল এবং 85টি অস্ত্র লুট করে নিয়েছিল এবং বেশ কিছু গোলাবারুদও এখান থেকে লুট হয়েছিল। তো দর্শক, আমি এই মুহূর্তে এই কারাগারটিতে অবস্থান করছি। এখন কারাগারের অবস্থা বলতে অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পুরো কারাগারটিতে নিরাপত্তার ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে। এখানে কারারক্ষীদের পাশাপাশি পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই কারাগারটিতে যে 826 জন আসামি পালিয়ে গিয়েছিল, সেই আসামি থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে 348 জন আসামি কিন্তু আত্মসমর্পণ করেছে। তারা কিন্তু কারাগারে ফিরে এসেছে এবং বাকি আসামিদের যারা পালিয়ে গিয়েছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন ইউনিটের তারা কিন্তু কাজ করছে। এবং বলে রাখছি যে যেই 85টি অস্ত্র এখান থেকে লুট হয়েছিল, সেই 85টি অস্ত্রের মধ্যে এখনো পর্যন্ত 39টি অস্ত্র কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমরা যেমনটা জেনেছি যে এই যে হামলা, এই কারাগারে হামলা এবং লুটপাট চালানো হয়েছে, এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 102 জন আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আপনারা যেমনটা জানেন যে এই কারাগারে যখন হামলা হয়েছে এরপরেই কিন্তু এখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু এখানে পরিদর্শনে এসেছে এবং তারা কিন্তু আশ্বস্ত করেছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু তারা আইনের আওতায় আনার জন্য তারা সচেষ্ট রয়েছে। এবং জেলা প্রশাসক আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই কারাগারে যে সকল গুরুত্বপূর্ণ নথিপত্র পুরানো হয়েছে এবং এখানে যে আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু নতুন করে তারা সংস্কারের কাজ শুরু করেছে, আর অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু সেটিও সম্পূর্ণ করা হবে। তো এই ছিল আমার কাছে নরসিংদীর জেলা কারাগার থেকে সর্বশেষ পরিস্থিতি। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় দুষ্কৃতকারীরা। জেলা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। এ সময় জেলার গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। এতে প্রায় 41 কোটি টাকার সম্পদের ক্ষতি হয় বলে জানান পৌর মেয়র। সদর থানায় 5টি মামলায় 89 জনকে আটক করা হলেও অজ্ঞাত আসামি হাজারের বেশি। মাদারীপুর সংবাদদাতা মঞ্জুর হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা, ক্ষতি করেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় দুষ্কৃতিকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় কিছু দুষ্কৃতিকারী সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বাসভবন ও জেলা আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালায়, আগুন দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। হেলমেট পরাইয়া ওরা পাম্প প্রথমে ভাঙচুর করে। 32টা গাড়ি পড়ছে এবং 7টা গাড়ি ভাঙচুর করছে। এই গাড়ি ঘোড়া নাই, এখন আমরা কি করে খাবো, কোথায় যাবো, ছেলেবান কেমবালে বাঁচাবো? সহিংসতা যারা চালাইছে এরা যারাই হোক, দলমত নির্বিশেষে এদেরকে খুঁজে বের করে এদের শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় জেলার প্রায় 41 কোটি টাকার সম্পদের ক্ষতি হয় বলে জানায় পৌর মেয়র। সব মিলে প্রায় 40 কোটি টাকার সম্পদহানির মধ্যে দিয়ে মাদারীপুরে যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছেন, আমরা চাই অচিরেই এটা শিকড় থেকে তুলে এদের জরুরি আইনে বিচারের মাধ্যমে এই এলাকার মানুষ শান্তি চায়। ছাত্র আন্দোলনের নামে দুষ্কৃতিকারীরা সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ও আগুনের ঘটনায় জড়িতদের তালিকা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। জামাতের আমির এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা জড়িত ছিল তাদেরকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, আর বাকিদেরকে ধরার জন্য আমাদের অভিযানিক টিম কাজ করছে। এ ঘটনায় সদর থানায় 5টি মামলায় 89 জনকে আটক করা হলেও অজ্ঞাত আসামি হাজারেরও বেশি। নিউজ ডেস্ক, RTV। লন্ডন থেকে বগুড়ার যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীর নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ মেরে ফেললে 5,000 টাকা আর পুলিশের জন্য 10,000 টাকার ঘোষণা দেওয়া হয়। তারই প্রেক্ষিতে আজিজ নামে এক ব্যক্তি সহ বিএনপির নেতারা টোকাই ভাড়া করে উত্তরা ও মেট্রো রেলে হামলা চালায়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেন, মনোবল ভেঙে দেওয়ার জন্যই বিএনপি, জামাত ও স্বাধীনতা বিরোধীরা পুলিশের ওপর হামলা চালায়। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর রাজধানী সহ সারা দেশে সর্বাত্মক অভিযানের অংশ হিসেবে 268 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও দুষ্কৃতকারীদের নাশকতার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ নিজেদের মৌলিক স্বাধীনতা প্রয়োগ করতে পারায় বিশ্বাসী তার দেশ। শান্তিপূর্ণ সমাবেশে শক্তি প্রয়োগ করে সহিংসতাকারীদের নিন্দা জানানো হয়। পাশাপাশি আন্দোলনকারীদের পক্ষ নিয়ে যারা সহিংসতা চালিয়েছে তার প্রতিও নিন্দা জানান মিলার। ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে বাংলাদেশ সময় সকাল 6:50 তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর বিষয়টি তার ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকার। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে। জন্ম সঙ্গীত পরিবারে, মা নজরুল সঙ্গীতের মহাতারকা এবং বাবা কিংবদন্তি সুরকার। এই পরিবারে জন্ম নেওয়ার সুবাদে ছোটবেলা থেকেই গানের মধ্যে বড় হয়ে ওঠা তার। শ্রোতা মহলকে উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতানন্দিত গান। এই কিংবদন্তি গায়ক শাফিন আহমেদ আর নেই। মৃত্যুর বিষয়টি তার ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এর আগে 20 জুলাই শাফিন একটা কনসার্টে ভার্জিনিয়াতে যান। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়ায় ক্যান্সেল করে দেওয়া হয় সেই কনসার্টটি। সেদিনই হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হলে সেখান থেকে তাকে আর ফেরানো গেল না। ডেডিকেশনটা সবচেয়ে বড় ব্যাপার এবং আজকালকার প্রজন্মে সেই জায়গাটাতেই বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। ছোটবেলা থেকেই ছিল গানের উপর অসম্ভব রকমের টান। বাবার কাছ থেকে উচ্চাঙ্গ সঙ্গীত মাঝে মাঝে শিখেছেন, তেমনি মায়ের কাছ থেকে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বিদেশে পড়াশোনা করার কারণে পাশ্চাত্যের সংস্পর্শে এসে তার ব্যান্ড সঙ্গীতের শুরু। 1979 সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা। ব্যান্ডের বাইরেও শাফিনের চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলো নার মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। অন্যদিকে সঙ্গীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় হন রাজনীতিতেও। শাফিন 12 জানুয়ারি 2010 সালে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অফ লাইফ নামে একটি নতুন ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। 1961 সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী মাত্র 63 বছর বয়সেই সবার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। দ্রুতই বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে। তানজিনা তাসনিম, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চালানো সর্বশেষ জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইপসোসের চালানো জরিপে দেখা গেছে এমন তথ্য। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এবং কমলা হ্যারিসকে সমর্থন জানানোর পরই কমলার জনপ্রিয়তা বেড়েছে। রয়টার্স বা ইপসোসের সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা। গেল মঙ্গলবার এই জরিপ চালানো হয়, যেখানে কমলার প্রতি 44 এবং ট্রাম্পের প্রতি 42% ভোটার সমর্থন জানিয়েছেন। তাইওয়ানের পূর্ব উপকূলের স্থলভাগে প্রায় 240 কিলোমিটার বেগে আছড়ে পড়েছে টাইফুন গেইমি। এখনো পর্যন্ত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। বাতিল করা হয়েছে সব অভ্যন্তরীণ এবং 200-রও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। গেইমি গত 8 বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হবে বলে মনে করা হচ্ছে। তাইওয়ানে আঘাত হানার আগে গেইমির প্রভাবে ফিলিপাইনে ব্যাপক বৃষ্টিতে 8 জনের মৃত্যু হয়েছে। খেলার খবর। নারী টি-20 এশিয়া কাপের ফাইনালে যাওয়ার মিশনে কাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার রাঙ্গেরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এবার এশিয়া কাপ শুরু করলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে নিগার সুলতানা বাহিনী। সেরা 4-এর লড়াইয়ে ভারতকে হারাতে পারলেই 2018 সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখতে পারবে টাইগ্রাসরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।